ক্ষেত্র ভেক্টর, যেটাকে আমরা এরিয়া ভেক্টর বা সারফেস ভেক্টর বলেও জানি। তো কি এই জিনিসটা, আমার কাছে ধরা যাক যে কোনো একটা সারফেস আছে, ঠিক আছে, এটা একটা প্লেট হোক বা যা খুশি একটা আছে, একটা সারফেস আছে, একটা ক্ষেত্র আছে বা একটা পৃষ্ঠ, একটা তল আছে, যা খুশি বলতে পারি। তো এর উপরে আমি একটা লম্ব টানলাম, একটা লম্বভাবে একটা ভেক্টর টানলাম, এই সারফেসটার সাথে লম্বভাবে একটা ভেক্টর টানলাম, ঠিক আছে, এই সারফেসটার সাথে এ 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে এই যে ভেক্টরটা, এই যে সারফেসটা আছে, এই সারফেসের দিক নির্দেশ করে। এই ভেক্টরটা, এই লম্বভাবে যে ভেক্টরটা টানা হয়েছে সেটা এই সারফেসের দিক নির্দেশ করে। তো এই ভেক্টরটাকেই আমরা বলি এই সারফেসের সারফেস ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর। যেমন এই যে বক্সটা আছে, ঠিক আছে, এই যে বক্সটা আছে, সেখানে আমি যদি এই তলটার কথা ভাবি, এই তলটা, তাহলে এই তলের সাথে আমি একটা লম্ব টানবো, এই যে লম্ব, ঠিক আছে। তাহলে এইটা কি নির্দেশ করবে, এই লম্বটা কি নির্দেশ করবে, এই যে তলটা এর সারফেস ভেক্টরকে নির্দেশ করবে। এবার যদি এই উপরের তলটা নিই, তাহলে এই উপরের তলে যে লম্বটা পাবো সেইটা কি এই সারফেসের যে সারফেস ভেক্টর সেটাকে নির্দেশ করবে। এই তলটার উপর পেতে পারি, সেটা কীরকম, এই দিকে হবে, তাই না, এই দিকে হবে। এই তলের উপরে এই দিকের যে তলটা, এর উপরে কি হবে, এই দিকে দিক হবে। তাহলে যে কোনো তলের উপরে আমি যদি একটা লম্ব কল্পনা করি, তাহলে সেই লম্বটাই কিন্তু সেই তলের সারফেস ভেক্টরকে নির্দেশ করে, ঠিক আছে। এটাই হচ্ছে সারফেস ভেক্টর অথবা ক্ষেত্র ভেক্টর। এবার সবসময় যেরকম সমতল হবে সেরকমও না, একটা বক্রতলও হতে পারে। বক্রতলের ক্ষেত্রে কী হবে, দেখা গেলো এরকম একটা বক্রতল আছে, তাহলে বক্রতলের আমি যদি এইটুকুনি সারফেস নিই, এইটুকুনি সারফেস নিই, তাহলে আমি এই যে লম্বটা আনলাম, এই লম্বটা এইটুকুনি সারফেসের দিক নির্দেশ করবে। এইটুকুনি সারফেস নিলে এর উপরে আমি এই দিকে লম্ব টানলাম, সেটা এইটুকুনি সারফেসের দিক নির্দেশ করবে। এইখানে নিতে পারি কিছুটা এরিয়া নিলাম, সেটা এই দিকে নির্দেশ করবে। এই পুরো সারফেসটা একটা নির্দিষ্ট দিক হবে না, কিন্তু আমি ছোট ছোট পার্টে ভাগ করলে অনেকগুলো দিক কিন্তু আমি পাবো। যাই করি না কেন সেই অংশে 90 ডিগ্রি হতে হবে, লম্ব হতে হবে। এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর বা সারফেস ভেক্টর। এবার আমরা দেখব তড়িৎ ফ্লাস্ক। তড়িৎ ফ্লাস্কের সংজ্ঞা কি বলছে, যে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে ওই তলের তড়িৎ ফ্লাস্ক বলা হয়। কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে ওই তলের তড়িৎ ফ্লাস্ক বলা হয়। তাহলে জিনিসটা কি, আমি একটা তড়িৎ ক্ষেত্র আঁকলাম, তড়িৎ ক্ষেত্রকে আমি এইভাবে বলরেখা দিয়ে আঁকছি, এই তীর চিহ্ন হচ্ছে বলরেখা, ঠিক আছে, একটা তড়িৎ ক্ষেত্র আমি আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা তল কল্পনা করলাম, এখানে আমি একটা তল কল্পনা করলাম, ঠিক আছে, একটা প্লেটকে লম্বভাবে রেখে দিয়েছি। তাহলে এই যে প্লেটটা, তাহলে এই প্লেটের মধ্য দিয়ে কতগুলো বলরেখা পাস হয়েছে, আমি যদি এখানে দেখি 1 2 3 4টে বলরেখা পাস করেছে। তাহলে এটাকে আমরা বলবো এই যে তলটা বা এই যে প্লেটটা তার তড়িৎ ফ্লাস্ক। তো এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে যদি দেখি, তাহলে আমরা বলতে পারি আমাদের ঘরের জানলা, ঠিক আছে, একটা জানলা খোলা অবস্থায় আছে, এবার বাইরের থেকে বাতাস সেই জানলা দিয়ে ঘরের মধ্যে ঢুকছে। তাহলে আমি এইটাকে সেইভাবে ভাবতে পারি যে এইটা হচ্ছে সেই জানলাটা খোলা অবস্থায় রয়েছে, আর এই তীর চিহ্নগুলো বাতাস আসছে সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখতে পারতাম যে বাতাসকে যদি আমরা দেখতে পারতাম, তাহলে আমরা যদি গুনতে পারতাম যে জানলা দিয়ে কতগুলো বাতাস আসছে, তাহলে আমি কিন্তু সেই জানলার ফ্লাশটা নির্ণয় করতে পারতাম, ঠিক আছে। সেরকম এখানে একটা তল রাখা আছে, কতগুলো তড়িৎ বলরেখা এর মধ্যে দিয়ে পাস করলো সেটাই হবে এই তলটার তড়িৎ ফ্লাস্ক। এবার তড়িৎ ফ্লাস্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে, আমি ধরলাম এই ক্ষেত্রটা আমি একটু ছোট নিলাম, তার মানে জানলাটার আকারটা ছোট, বা জানলাটা পুরোটা খোলা নেই, কিছুটা খোলা আছে সেটাও বলতে পারি, যাই হোক কিছু একটু ছোট জানলা নিলাম। তাহলে এবার এখানে কতগুলো যাচ্ছে, 1 2 বলরেখা পাস হচ্ছে, এখানে কতগুলো 1 2 3 4টে পাস হচ্ছিল। তাহলে আমি যেই ক্ষেত্রটাকে কমিয়ে দেবো, তাহলে কিন্তু তার তড়িৎ ফ্লাস্কও কমে যাবে, তাই না। জানলাটা ছোট হয়ে গেছে, বড় জানলা ছিল সেটা ছোট জানলা করেছি আমি, তাহলে কি হবে, যতটা বাতাস আসছিল ততটা আসতে পারবে না, একটু কমে যাবে, তাই না। তার মানে যে তলটা আমি রেখেছি সেই তলের ক্ষেত্রফলের উপরে তড়িৎ ফ্লাস্ক নির্ভর করে। যদি তলের ক্ষেত্রফল কমে যায় তাহলে তড়িৎ ফ্লাস্ক কমে যাবে, আর ক্ষেত্রফল বেড়ে গেলে তড়িৎ ফ্লাস্কও বেড়ে যাবে। তাহলে তড়িৎ ফ্লাস্ককে এরকম ফাই চিহ্ন দিয়ে লেখা হয়, তাহলে এটা ক্ষেত্রফলের সাথে নির্ভরশীল, ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, এস দিয়ে আমি ক্ষেত্রফল বোঝাচ্ছি,
ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল যত বাড়বে তড়িৎ ফ্লাক্সও বেড়ে যাবে, ক্ষেত্রফল যত কমে যাবে তত তড়িৎ ফ্লাক্সও কিন্তু কমে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস কি, আমি এই যে এত ঘন সন্নিবিষ্টভাবে বলরেখাগুলো এঁকেছি, এবার আমি কি করলাম একটু দূরে দূরে আঁকছি। ঠিক আছে, দূরে দূরে, এটার থেকে আমি কি বুঝতে পারছি যে ঘন সন্নিবিষ্ট মানে হচ্ছে এই যে তড়িৎ যে ক্ষেত্রটা সেটা অনেক বেশি শক্তিশালী, আর এই দূরে দূরে থাকা মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা কম শক্তিশালী। ঠিক আছে, কম শক্তিশালী। তাহলে আমি এবার একই সাইজের আমি ক্ষেত্র নিলাম, তাহলে কি হবে, তাও কিন্তু তড়িৎ ফ্লাক্সটা কমে যাবে, তাই না? তড়িৎ ফ্লাক্সটা কমে গেল, কম সংখ্যক তড়িৎ বলরেখা পাস করছে, তার মানে এ কিন্তু তড়িৎ ক্ষেত্রের উপরও নির্ভরশীল, এর উপরও কিন্তু নির্ভরশীল। যেমন কি, যেমন এই যে তড়িৎ ক্ষেত্রকে এই যে বলরেখাকে আমরা বাতাস দিয়ে তুলনা করলাম, দেখা গেল এই জানলার পরিমাণটা সেম আছে, মানে জানলার যে ক্ষেত্রটা সেটা সেম আছে, একই জানলা নিয়েছি কিন্তু ঝড় উঠেছে, বাইরে ঝড় উঠেছে, তখন কি হবে, এই কেসটা হবে যে বলরেখাগুলো যেরকম ঘন সন্নিবিষ্ট আছে তার মানে অনেক বেশি বাতাস বইছে চারিদিকে, তাহলে বেশি পরিমাণ বায়ু জানলা দিয়ে ঘরের মধ্যে ঢুকবে। জানলার চেহারা যদিও একই আছে, ক্ষেত্রফল একই আছে, তাও অনেক বেশি পরিমাণে বায়ু ঢুকবে ঘরের মধ্যে, তাই না? তাহলে আমরা এটা দিয়ে তুলনা করতে পারি যে তড়িৎ বলরেখা যত বেশি হবে তত কিন্তু তড়িৎ ফ্লাক্স বেড়ে যাবে, আর তড়িৎ বলরেখা মানে তড়িৎ ক্ষেত্র যত কমে যাবে, যত দুর্বল হয়ে যাবে তত কিন্তু তড়িৎ ফ্লাক্সের পরিমাণও কিন্তু কমে যাবে, তাই না? কমে যাবে। তাহলে আমি যদি এই দুটোকে একসাথে লিখি তাহলে হয়ে যাবে ইএস, তাই না? তো এটাকে ধ্রুবকটাকে এক ধরে ই ইন্টু এস হিসাবেই করা হয়। ফাইটাকে কী লেখা হয়, ই ইন্টু এস। ফাই মানে ই ইন্টু এস, তড়িৎ যে ক্ষেত্র যেটা তৈরি হয়েছে, ক্ষেত্র প্রাবল্য ইন্টু যে সারফেসটা আমি রেখেছি, এটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আরেকটা জিনিসের উপর কিন্তু তড়িৎ ফ্লাক্সটা নির্ভর করে, যে কী জিনিসটা, দেখা গেল এরকম যে তড়িৎ বলরেখা রয়েছে, আমি সারফেসটা এরকম হেলানো অবস্থায় নিলাম, একটু সারফেসটা একটু হেলে আছে, সারফেসটা এরকম ছিল, হেলে আছে, তাহলে এই অবস্থায় যদি থাকে, এর দিক কোন দিকে হবে, এই সারফেসটার দিক লম্ব টানবো, এরকম কোনো দিকে হবে, তাই না? এরকম কোনো দিকে হবে সারফেস, এর যে দিকটা, এই সারফেসের দিকটা হবে এরকম কোনো দিকে। তাহলে আমি ধরলাম এ থিটা কোণে হেলে আছে, এই যে ইলেকট্রিক যে ফিল্ডটা তার সাথে থিটা কোণে বেঁকে আছে, তাহলে এই এসটাকে আমি দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা এই বরাবর যাবে আর একটা এই বরাবর যাবে, তাই তো? একটা এই বরাবর যাবে, একটা এই বরাবর, আমরা জানি এটাকে ভাঙলে এই দিক আর এই দিক, আমি কিছুটা এই নিচের দিকে আসবো, কিছুটা ডান দিকেও সরবো, নিচের দিকেও কিছুটা আসবো, ডান দিকেও কিছুটা সরবো, তাহলেই তো আমরা এটা পাবো। তো এটাকে দুটো ভাগে ভাগ করলাম। এবার একটা জিনিস আমরা দেখি যে এই দিকে যদি ভাগ করি, আমি আগে মানটা দেখি, এটা কত হয়, এস কস থিটা, আর এই দিকে ভাগ করলে সেটা হয় এস সাইন থিটা, তাই না? যেমন একটা দেখা গেলো এই দিকে এ ভেক্টর আছে, এই দিকে একটা উপাংশ হবে, এই দিকে একটা উপাংশ হবে, এটা যদি থিটা হয় তাহলে এই দিকের মানটা আমি এক্স ধরলাম, সেটা বার করব কত হয়, তাহলে এই যে ত্রিভুজটা আমি পেলাম এর কি হবে, এক্স বাই এ, এটা তো এ, এক্স বাই এ কত, কস থিটা হয়, তাই না? তাহলে এক্স কত হবে, এ কস থিটা হবে, তাহলে এই দিকের যে এক্সটা সেটা মানে কত, এ কস থিটা, আর উপরের দিকে যেটা সেটা এ সাইন থিটা, তার মানে যেদিকে থিটা কোণটা থাকে সেই দিকে কস থিটা আসে, যেদিকে থিটা কোণ থাকে না সেটা সাইন থিটা, সেরকমই হলো। এই দিকে থিটা কোণ আছে তাহলে এইটা হবে এস কস থিটা, এই দিকে থিটা কোণ নেই, এটা হবে এস সাইন থিটা। এবার একটা জিনিস, এস কস থিটাটা কখন হবে, যখন সারফেসটা এরকম লম্ব অবস্থায় থাকবে, এরকম লম্ব অবস্থায় থাকবে, তখনই তো এই তলের উপর লম্বটা এই দিকে হবে। আর এই দিকে কখন হবে, যদি তলটা এরকম শোয়ানো অবস্থায় থাকে, তাই না? এরকম শোয়ানো অবস্থায় আছে তলটা, তখন কি হবে, এর দিকটা নিচের দিকে হবে। এবার একটা জিনিস আমরা যদি দেখি যে দেখা গেলো ইলেকট্রিক ফিল্ড এই দিকে, তলটা এইভাবে শোয়ানো অবস্থায় আছে, তার মানে কি কোনো কোনো তড়িৎ বলরেখা কি এর মধ্যে দিয়ে পাস করবে না, সোজা বেরিয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডগুলো, এই তলের মধ্যে দিয়ে পাস করবে না। এই তলের মধ্যে দিয়ে কখন পাস করবে, যখন এই তলটা লম্বভাবে থাকবে তখনই তো একে ভেদ করে যাবে বলরেখাগুলো, তাই না? বলরেখাগুলো তখনই একে ভেদ করে যাবে। তাহলে এই অবস্থায় থাকলে কিন্তু কোনো বলরেখা ভেদ করে যেতে পারলো না, তাহলে আমরা এই এস সাইন থিটা দিয়ে কোনো কাজ করব না। এস সাইন থিটাটা কখন নেব, যখন এই তলটা এই অবস্থায় আছে, এই অবস্থায় থাকলে কি হবে, বলরেখাগুলো সোজা বেরিয়ে যাবে, তাই না? সোজা বেরিয়ে যাবে, এই তলকে ভেদ করতে পারবে না, তাহলে আমরা এইটা নেব না। আমরা কোনটা নেব, শুধু এস কস থিটা। এস কস থিটা মানে তলটা এইভাবে লম্বভাবে আছে, তাহলে তখন বলরেখাগুলো পাস করে চলে যাবে, তাহলে আমরা শুধু লম্ব উপাংশটাই কিন্তু দেখব। তার মানে তলটা যখন লম্বভাবে রয়েছে, তাহলে এর জন্যই আমরা সংজ্ঞায় বলেছিলাম যে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা পাস করে, তলটাকে এই তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকতে হবে, তাই না? লম্বভাবে থাকতে হবে, এই তলটাই
এইভাবে লম্বভাবে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি আরও জেনারেল কেসে আসি তাহলে কি হবে, যে ফাই যেটা সেটা কত হবে, ই, এখানে এস নেব না, এখানে কি নেবো, এস কস থিটা। এস তো এই দিকে, এটা নেব না আমরা, এস কস থিটা যেটা এই দিকে সেইটাকে নেব। তাহলে কি হবে, ই এস কস থিটা, তাই তো। এবার আমরা দেখেছি যে দুটো ভেক্টর যদি থাকে, দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা দেখা গেলো বি ভেক্টর আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে এ ডট বি করলে কি পাই আমরা, আমরা দেখে এসেছি যে ডট প্রোডাক্ট করলে কি হয়, এ বি কস থিটা হয়। আর যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তখন আছে কি, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। কস করলে ভেক্টর পাই, ডট করলে স্কেলার পাই, কস করলে ভেক্টর। তাহলে এটা হচ্ছে সেই এ ক্রস বি এর মান ইন্টু একটা ডিরেকশন, তাই তো। তাহলে এ বি কস থিটা থাকলে কিন্তু এ ডট বি হয়, ডট প্রোডাক্ট। সেরকম এখানে ই এস কস থিটা আছে, তাহলে কি হবে, এটা ই ডট এস। তাহলে ফাই কি হলো, ই ডট এস। তাহলে এবার কখন এই ফাইটা তড়িৎ ফ্লাক্সটা ম্যাক্সিমাম হবে, যখন বোঝাই যাচ্ছে যখন থিটা 0 ডিগ্রি হবে, তখন কস 0 কত, 1, তাহলে ফাই হয়ে যাবে ম্যাক্সিমাম। আর থিটা 90 ডিগ্রি হলে ফাই হয়ে যাবে মিনিমাম, সর্বনিম্ন, কারণ কস 90 হয়ে যায় 0, তাহলে ফাই 0, যেটা এখান থেকেও আমরা বুঝতে পারবো। এই থিটাটা কি, থিটা হচ্ছে ই আর এস এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 0 হয় তার মানে এসটা ই এর দিকেই আছে, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম হবেই, আমরা দেখে এসেছি লম্বভাবে আছে। আর যদি থিটাটা 90 ডিগ্রি হয় তার মানে ই এই দিকে হলে এসটা নিচের দিকে হবে, তাহলেই তো 90 ডিগ্রি হবে এই কোণটা। তাহলে তখন আমরা দেখলাম যে এইভাবে রয়েছে আর এইভাবে বলরেখাগুলো যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কোনো বলরেখা পাস করবে না, তড়িৎ ফ্লাক্স 0 হয়ে যাবে। ছবি দিয়েও বলতে পারি বা এখান থেকেও আমরা এখান থেকেও এই সমীকরণ থেকে আমরা বলতে পারি। তাহলে ম্যাক্সিমাম কখন হয়, যখন থিটা 0 ডিগ্রি হয়, মিনিমাম কখন হয়, যখন থিটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এই যে সরি যে তড়িৎ ফ্লাক্স যেটা ফাই, সেটার আমরা একক আর মাত্রা বার করব। ফাইয়ের একক আর মাত্রা বার করব। একক আমরা দুটোভাবে দেখতে পারি, এসআই একক আমরা শুধু দেখব, সেটাই দুটোভাবে বার করা যায়। কীভাবে বার করতে পারি, ফাই মানে ইএস, কস থিটাটা নিলেও হয় না নিলেও হয়, কারণ কস থিটার একক হয় না, তাই না, কস থিটার একক হয় না, ই ইন্টু এস নিলাম। এবার ই এর একক কী হয়, আমরা দেখে এসেছি ই এর একক হয় হচ্ছে নিউটন বাই কুলম, আমরা দেখে এসেছি নিউটন বাই কুলম, ইন্টু এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কী হয়, মিটার স্কোয়ার। তার মানে এটাকে কি লিখতে পারি, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1, কুলম নিচে আছে উপরে গেলে -1। আরেকটা কি করতে পারি, আরেকভাবে আমরা দেখেছি ই এর আরেকটা একক কী হয়, ভোল্ট পার মিটার হয়, আমরা দেখে এসেছি 1 নিউটন পার কুলম মানে 1 ভোল্ট পার মিটার, এটা আমরা দেখে এসেছি আগে, ইন্টু মিটার স্কোয়ার। তাহলে একটা মিটার কেটে যাবে, ভোল্ট ইন্টু মিটার। তাহলে ই এর একক কি, ভোল্ট বাই মিটার, আর ই ইন্টু এস এর একক কি, ভোল্ট ইন্টু মিটার। এই গেল একক। এবার আমরা দেখব মাত্রা। তাহলে মাত্রা কি করে হবে, একইভাবে ফাই মানে ই এসি করবো, ই এর মাত্রা যেটা সেটা কি হয়, এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এটা আমরা আগে দেখেছি। মাত্রা যেহেতু তার জন্য থার্ড ব্র্যাকেট দিলাম। এস এর মাত্রা কি, এল স্কোয়ার, তাহলে এম এল কিউব হয়ে যাবে, এখানে একটা এল আছে এখানে দুটো এল, তা কিউব হয়ে যাবে -3 আই টু দি পাওয়ার -1। এটা কি হবে, এটা হবে তড়িৎ ফ্লাক্সের মাত্রা। তাহলে এটা হলো তড়িৎ ফ্লাক্সের একক, এসআই একক, আর এটা হলো তড়িৎ ফ্লাক্সের মাত্রা। ঠিক, এবার আমরা এরকম যেরকম খুশি একটা সারফেস নিলাম, যেটাকে আমরা এস বলছি। এবার কি, এসের একটা ছোট্ট একটা ক্ষেত্রফল মানে ছোট্ট একটা ক্ষেত্র আমরা নিলাম, যেটা ডিএস পরিমাণ ক্ষেত্র নিলাম, পুরোটা এস, তার ডিএস পরিমাণ ক্ষেত্র আমরা নিলাম। তাহলে এর দিক কোন দিকে হবে, এই যে এইখানে যে লম্বটা টানবো সেই দিক বরাবর হবে ডিএস ভেক্টর এটা। আর ইটা ধরলাম এই বরাবর রয়েছে, একটা তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, এইভাবে তড়িৎ ক্ষেত্রটা যাচ্ছে, আর এই দিকে এই ডিএসটা আমরা দেখতে পাচ্ছি এই দিকে। তাহলে অ্যাঙ্গেল কত, থিটা ধরলাম। তাহলে ডি ফাই কত, ডিএস এর জন্য যে তড়িৎ ফ্লাক্স সেটাকে আমরা ডি ফাই লিখলাম, সেটা কত হবে, ই ডট ডিএস, আমরা দেখে এসেছি ই ডট ডিএস। তাহলে মোট যে ফাইটা, এস সারফেস মানে মোট যে ফাই, এইটুকুনির জন্য ডি ফাই, তাহলে মোটের জন্য ফাই সেটা কত, ইন্টিগ্রেশন ই ডট ডিএস। ইন্টিগ্রেশন আমরা অঙ্কে করব, ম্যাথামেটিক্সে 12 ম্যাথামেটিক্স ইন্টিগ্রেশন আছে, সেখানে আমরা দেখব এইটুকুনির জন্য যদি ডিফাই হয় তাহলে টোটালটার জন্য ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ইন্টিগ্রেশন ডিফাই, যেটা ইন্টিগ্রেশন ডিফাই, এবার ডিফাইয়ের জায়গায় আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশনে। তাহলে এইটা হচ্ছে এই রকম সারফেসের জন্য যেরকম খুশি সারফেস, ঠিক আছে, তার জন্য টোটাল তড়িৎ ফ্লাক্স ইন্টিগ্রেশন ই ডট ডিএস।
আরেকটা জিনিস কি, যে এটাকে আমি এই তড়িৎ একটা তড়িৎ ক্ষেত্রে রেখেছি, তাই না, এইরকম কোনো তড়িৎ ক্ষেত্রে রেখেছি, তাহলে এইখানে কি হচ্ছে, এই তলটায় কি হচ্ছে, ইটা বহির্মুখী, এই তল থেকে বাইরের দিকে। কিন্তু আমি যদি এখানে কোনো একটা তল নিই, একই পরিমাণ ডিএস পরিমাণ তল নিলাম, এর দিকটা এই দিকে, উল্টো দিকে, তাই না, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হবে ফাইটা, এর ক্ষেত্রে ফাই কি হবে, পজিটিভ হবে, এর ক্ষেত্রে ফাই কিন্তু নেগেটিভ হবে, নেগেটিভ। এটা কেন হচ্ছে, এটা আমি বলতে পারি যে এই তলটার জন্য যে তড়িৎ ক্ষেত্র সেটা কিন্তু বহির্মুখী, সেটা বাইরের দিকে যাচ্ছে, এই তল থেকে বেরিয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু এই তলের দিকে ঢুকছে, তাই না, ইটা এখান দিয়ে ঢুকে তারপর এখান দিয়ে বেরোচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ইটা হবে হচ্ছে বহির্মুখী, এই তল থেকে বহির্মুখী, তাহলে এখানে ফাই কি হবে, পজিটিভ, আর এখানে কি হচ্ছে, এই ইটা কিন্তু অন্তর্মুখী, ভিতরের দিকে ঢুকছে, তাহলে এখানে ফাই কি হবে, এখানে ফাই হবে নেগেটিভ, এখানে ফাইটা হবে নেগেটিভ। তার মানে কি, কোনো তলের সাথে জড়িত যে তড়িৎ ফ্লাক্স সেটা ধনাত্মক হবে বা পজিটিভ হবে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওই তল থেকে বহির্মুখী হয়, আর নেগেটিভ হবে ফ্লাক্সটা যদি ওই তলের সাথে জড়িত যে মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা সেটা ওই তলের অন্তর্মুখী। তাহলে তড়িৎ ক্ষেত্র হলো বহির্মুখী হলে পজিটিভ, তড়িৎ ক্ষেত্র হলো অন্তর্মুখী হলে নেগেটিভ। গাউসের উপপাদ্য, ঠিক আছে, মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো গাউসের উপপাদ্যটা কি বলছে, বিবৃতিটা কি বলছে, যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাদানের 1/ε গুণ। ঠিক আছে, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাদানের 1/ε গুণ। তার মানে কি, এখানে দেখা গেল কোনো একটা আধান আছে কিউ, তার চারিদিকে একটা বদ্ধ তল আছে, যেরকম খুশি একটা বদ্ধ তল আছে, বদ্ধ তলই হতে হবে, ওপেন হলে হবে না, মানে দেখা গেলো এই কিউ আছে এইরকম কোনো তল আছে, তাহলে কিন্তু হবে না, এটাকে বদ্ধ তল হতে হবে। তাহলে বদ্ধ তল আমি এস ধরলাম, যাই হোক, তাহলে কি বলছে, এই টোটাল এই বদ্ধ তল দিয়ে যে তড়িৎ ফ্লাক্সটা যাবে সেটা তড়িৎ ফ্লাক্স মানে আমরা জানি যে ইন্টিগ্রেশন ই ডট ডিএস, সেটা কত হবে, এই বদ্ধ তলের মধ্যে যে পরিমাণ আধান থাকবে তার মানে কিউ, তার 1/ε গুণ, এই কিউ এর 1/ε যদি আমরা করি এত গুণ এর তড়িৎ ফ্লাক্স হবে, তার মানে এটা মানে কিউ/ε, ফাই ইকুয়াল টু কিউ/ε। এবার বায়ু মাধ্যম হলেই এটা হয়ে যাবে কিউ/ε0। এটাই হচ্ছে গাউসের উপপাদ্য। এটা কোন এককে, এটা হয় হচ্ছে এসআই এককে। এসআই এককে করলে এটা হবে, আর সিজিএসএ করলে কি হবে, সিজিএসএ করলে হবে এই যে ফাইটা সেটা 4π/k ইন্টু কিউ হবে, মানে কিউ এর 4π/k গুণ। ঠিক আছে, এই দুটোর প্রমাণই কিন্তু একই রকমের, পুরো একই রকমের। আমি শুধু এসআই প্রমাণটা করছি, বাকি যে কোনো বইতে সিজিএসএ প্রমাণটা দেখা যাবে। আচ্ছা, এর প্রমাণটা তাহলে কী করে করব, আমি ধরলাম এখানে একটা প্লাস কিউ পরিমাণ আধান আছে, তার চারিদিকে একটা বদ্ধ ক্ষেত্র আছে, বদ্ধ তল আছে, ঠিক আছে, এস বদ্ধ তল আছে। এখানে আমি দেখা গেলো এইরকম কোনো জায়গায় আমি একটা ডিএস তল কল্পনা করলাম, ক্ষুদ্র একটা তল কল্পনা করলাম, এর দিক কোন দিক হবে, এই দিকে লম্ব, এই তলের সাথে লম্ব দিক, আর এই কিউ আধানের জন্য এই পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য এই দিকে হবে ই, এদের মধ্যে অ্যাঙ্গেলটা আমি ধরলাম থিটা, ঠিক আছে, ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা ধরলাম। তাহলে এই পয়েন্টে এইটা যদি আর দূরত্বে থাকে ডিএসটা, তাহলে এই পয়েন্টে কিউ আধানের জন্য যে ইটা সেটা কত হয়, 1/4πε0 কিউ/r², আমরা বায়ু মাধ্যম ধরে নিলাম, এপসিলনটা ε0 হয়ে গেল, তাহলে কিউ/r², এটাই তো হয় আর দূরত্বে এই আধানের জন্য যে ক্ষেত্র প্রাবল্য, তাই না, কুলম্বের সূত্র থেকে এটাই হয়। তাহলে এই ডিএস এর জন্য যে ফ্লাস্ক, ডিএস এর মধ্য দিয়ে যে ফ্লাস্কটা যাচ্ছে সেটা কি হবে, ই ডট ডিএস, তার মানে ই ডিএস কস থিটা। ঠিক আছে, ই কত, 1/4πε0 কিউ/r² ডিএস কস থিটা, ই ইন্টু ডিএস কস থিটা। এটাকে আমি কি লিখবো, কিউ/4πε0 লিখলাম, কিউ/4πε0 ডিএস কস থিটা/r², এগুলোকে আলাদা করে লিখলাম। তাহলে এই যে কিউ/4πε0 লিখলাম, ডিএস কস থিটা মানেই হচ্ছে ডি ওমেগা। ডি ওমেগা মানে কি, এই ডিএস তলটা এই বিন্দুতে কি পরিমাণ কোণ তৈরি করেছে, কি পরিমাণ ঘনকোণ তৈরি করেছে, এই ঘনকোণ জিনিসটা কি, আমি ধরলাম যে এখানে একটা কোনো রেখা আছে, এই দেখা গেল আমি পুরো একটা বৃত্ত ভাবছি, তার এখানে একটা পরিধি আছে, তাহলে এর কেন্দ্রে কি পরিমাণ কোণ করলো, দেখা গেল থিটা পরিমাণ কোণ করলো।
তাহলে এটা কি হবে, একটা রেখার জন্য যে কোণটা পাবো। এবার এটাই যদি কোনো রেখা না হয়, একটা তল হয়, একটা তল নিলাম, এই তলটা কেন্দ্রে যে কোণটা তৈরি করে এইরকম একটা কোণ হয়, ঠিক আছে, এইরকম, এটাকে আমরা বলি ডি ওমেগা। ঠিক আছে, এইটা হচ্ছে থিটা হয়, এটাকে আমরা শুধু কোণ বলি, আর এটাকে বলি আমরা ঘন কোণ, এটাকে আমরা বলি ঘন কোণ। এই ডিএস তলটা যে কোণটা তৈরি করছে কেন্দ্রের সাথে, ঠিক আছে, যেখানে প্লাস কিউ আধানটা রাখা আছে, এই যে কোণটা তৈরি করলো এটাকে আমরা বলি এই ডিএস তলের জন্য এই পয়েন্টে ঘন কোণ, কতটা ঘন কোণ তৈরি হয়েছে। আমরা কোণ কিভাবে পাই, এইভাবে আমরা কোণ পাই, থিটা কোণ পেলাম, তাই তো। এবার আমরা এই যে রেখাটা, এটাকে আমি ফিক্স রাখলাম, এই রেখাটাকে ফিক্স রাখলাম, রেখে এই যে রেখা, এই রেখাটাকে আমি চারিদিকে ঘোরাবো। আমি এই পেনটাকে এই রেখাটা হিসেবে ধরে নিলাম। এবার এই পেনটাকে আমি চারিদিকে ঘোরাবো, ঠিক আছে, চারিদিকে ঘোরাবো, এই রেখাটা ফিক্স রেখে এই রেখাটাকে আমি চারিদিকে ঘোরাচ্ছি, চারিদিকে ঘোরাচ্ছি। তাহলে এই পেনটা একটা ক্ষেত্র তৈরি করবে, তাই না, এরকম একটা ক্ষেত্র তৈরি করবে। এই পেনটাকে আমি যদি এটা পেনটাকে রেখা ভাবি, চারিদিকে যদি আমি ঘোরাই তাহলে এরকম একটা ক্ষেত্র পাবো, চারিদিকে ঘোরালে এরকম একটা ক্ষেত্র পাবো, তাই তো। এবার এই যে এইটা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটাই কিন্তু এই পয়েন্টটা, ঠিক আছে। আচ্ছা, এবার এই বাহুটা এই রেখাটা যেই ঘোরাবো, তখন এই রেখাটা অটোমেটিকলি ঘোরা শুরু করবে, এই রেখাটা যেটাই কোণটা তৈরি করেছে সেই রেখাটাও আস্তে আস্তে ঘুরবে। এই রেখাটাকে আমি যদি চারিদিকে ঘোরাই, তাহলে এর সাথে এই যে রেখাটা আছে এটাও চারিদিকে ঘুরতে থাকবে, এইভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে, এইভাবে ঘুরতে থাকবে। তাহলে এ যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে এই যে এখানে আমি একটা বৃত্তাকার টাইপের কোণ পাবো, তাই না, এখানে একটা বৃত্তাকার টাইপের কোণ পাবো। তাহলে আমি এই যে যোগ করলাম, তাহলে এই যে ক্ষেত্রটা, যেটা এই পেনটা এইভাবে ঘোরার ফলে পেয়েছি আমি, সেই ক্ষেত্রটা এখানে তাহলে কীরকম কোণ তৈরি করলো, এরকম একটা বৃত্তাকার টাইপের কোণ তৈরি করলো, যেটাকে আমরা ঘনকোণ বলছি। এটাকেই তো আমরা সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ বলছি। তাহলে এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে ঘনকোণ। দ্বিমাত্রিক নিলে আমরা পাবো কোণ, আর ত্রিমাত্রিক নিলে আমরা পাবো ঘনকোণ, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে একটা রেখা নিই তাহলে আমি কোণ পেলাম, আর যদি আমি এখানে একটা ক্ষেত্রফল নিই তাহলে আমি পাবো ঘনকোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ডি ওমেগা হলো। এবার আমি তাহলে টোটাল ফ্লাক্সটা কত পাবো, এটা ডিএস এর জন্য যে ফ্লাক্সটা পেলাম, তাহলে এই টোটাল এস সারফেসের জন্য যে ফ্লাক্সটা পাবো সেটা ইন্টিগ্রেশন ডিফাই হবে, তাই না, ইন্টিগ্রেশন ডিফাই। তাহলে কী হবে, ইন্টিগ্রেশন ডিফাইয়ের জায়গায় মান বসাবো। এটা যদি ইন্টিগ্রেশন যদি কারোর করা থাকে ম্যাথে, যেটা 12-এ আছে ইন্টিগ্রেশন, তাহলে কিন্তু এগুলো অনেক সুবিধা হবে, এমনিও না করলেও বিশেষ কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এই জিনিসটা হলো। এবার এই জিনিসটা পুরোটাই কিন্তু ধ্রুবক, এই জিনিসটা পুরোটাই কিন্তু ধ্রুবক। আমি এখানে কি চেঞ্জ করব, ডিএস এর ভ্যালুগুলো চেঞ্জ করব, এখানে একটা ডিএস, এখানে একটা ডিএস, এই ডিএস এর ভ্যালু এগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে আমি ডিএস এর ভ্যালু সব যদি চেঞ্জ করি, তাও কিন্তু কিউ আর 4πε0 কিন্তু সেম থাকবে, কিউ আর 4πε0 কিন্তু সেম থাকবে। এই ডিএস যেটা সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, মানে ডি ওমেগা যেটা সেটা আলাদা হবে। কেন, ডি ওমেগায় থিটা আছে, ডি ওমেগায় থিটা আছে, এই থিটাটা চেঞ্জ হবে। আরও কি, আর দূরত্বটা কিন্তু চেঞ্জ হবে, কারণ এটা তো পুরোপুরি একটা গোলক না, এখান থেকে এইটুকুনির যে দূরত্ব, এখান থেকে এর দূরত্ব কিন্তু একটু কম, তাই না, কারণ এটা তো একটা র্যান্ডম একটা সারফেস, যেরকম খুঁজে একটা সারফেস, কোনো জায়গায় দূরত্ব বেশি, কোনো জায়গায় দূরত্ব কম, তো বিভিন্ন কারণের জন্য ডি ওমেগা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে ডি ওমেগাটা কিন্তু চেঞ্জ হলো না, এটা বাইরে বেরোবে না, যেটা ধ্রুবক হয় সেগুলো ইন্টিগ্রেশনের বাইরে বেরোতে পারে। কিউ সবকটার জন্য সেম, 4πε0 তো সেম হবেই, তাহলে এগুলো কিন্তু বাইরে বেরোতে পারে, ডি ওমেগা বেরোতে পারবে না। এবার ইন্টিগ্রেশন ডি ওমেগা মানে কি, এই টোটাল সারফেসটা কি পরিমাণ কোণ তৈরি করেছে কেন্দ্রে, ডিএসটাতে কোণ তৈরি করেছে সেটা গেল ডি ওমেগা। তাহলে এই টোটালটা কত করবে, টোটালটা কি করবে, এখান থেকে আমি পুরো রাউন্ড দিয়ে ঘুরে এখানে আসলাম, তাহলে আমি টোটাল সারফেসটা পেলাম। এইটুকুনি আমি যদি যেতাম তাহলে এইটুকুনি সারফেস, তাহলে এইভাবে যদি আমি পুরোটা করি তাহলে আমি পুরো সারফেসটা পাবো, তাই না, পুরো সারফেসটা পাবো। তাই এরকম এটা যদি 3Dতে হয়, যেটা একটা গোলকের ক্ষেত্রে, এটা হয়ে যায় 4π, এটা হয়ে যায় 4π, ডি ওমেগা কত হয়, 4π হয়, ঠিক আছে। ডি ওমেগা কি হয়, 4π। একটা যদি এটা বৃত্ত হয়, বৃত্তের ক্ষেত্রে এটা 2π হয়,
বৃত্তের ক্ষেত্রে 2π, যদি 2Dতে হয় তাহলে 2π, কিন্তু 3Dতে হলে কি হবে, 3Dতে হলে তার মানে এটা যদি আমি গোলক নিয়ে চারিদিকে থাকবে তাহলে সেখানে কিন্তু 4π হয়, সেখানে 2π হয় না, সেখানে 4π হয়। তাহলে এটা 4π কাটলো, তাহলে q/ε0। এই তো গাউসের উপপাদ্য বলে ফাই ইকুয়াল টু q/ε0 হবে, বায়ু মাধ্যম নিলে এপসিলন 0 হয়ে যাবে। এইটাই কিন্তু গাউস উপপাদ্যের প্রমাণটা। এবার আমরা যদি সিজিএস পদ্ধতি করতাম, সেখানে যে চেঞ্জটা আসতো সেটা শুধু ই এর ক্ষেত্রেই চেঞ্জটা আসতো, ঠিক আছে। ইটা আমরা যেমন 1/4πε0 q/r² নিয়েছি, সেখানে আমরা কি নিই 1/k q/r², এই জিনিসটা আমরা নিই সিজিএস এককে করলে, তাই না। তাহলে এখান থেকে একই জিনিসই আসবে, এখান থেকে একই টাইপের জিনিস আসবে, এখান থেকে কি আসবে, এখান থেকে q/k থাকবে, এখান থেকে q/k থাকবে, এখানে যেমন q/4πε0 ছিল, q/k থাকবে, r² তো ডি ওমেগার মধ্যে ঢুকে যাবে, ইন্টু 4π আসবে, ইন্টু এই 4π, তাহলে কি হবে 4π/k ইন্টু q। এটা সিজিএস এককে, এটা প্রমাণটা বইতে যে কোনো বইতে পাওয়া যাবে, দেখে নিলে ভালো হয়, ঠিক আছে। তো এই হচ্ছে গাউসীয় উপপাদ্য। আচ্ছা, আগের ক্ষেত্রে এটা আমরা ধরলাম যে এই যে বদ্ধ সারফেস ছিল, এর মধ্যে ছিল হচ্ছে আধানটা। এবার আমরা কি ধরছি, এই আধানটা এর বাইরে আছে, এই আধানটা এর বাইরে আছে। তাহলে এবার আমরা কি করছি, এরকম টানলাম, এইখানে একটা তল পেলাম যেটাকে আমরা DS1 বললাম, এখানে একটা তল পেলাম যেটাকে আমরা DS2 বলছি, দুটো আলাদা সারফেস, ঠিক আছে, DS1 DS2। তাহলে এইটুকুনির দূরত্ব আমি ধরলাম R1 এই কিউ পয়েন্ট থেকে, আর এই টোটালটার দূরত্ব মানে এইটার দূরত্ব আমি R2 ধরলাম, ঠিক আছে। এবার একটা জিনিস, যে এর জন্য যে ক্ষেত্র প্রাবল্য যেটা, সেটা এই বরাবর সোজা বেরিয়ে যাবে, তাই না, ক্ষেত্র প্রাবল্যটা। কিন্তু ক্ষেত্র প্রাবল্য বেরিয়ে গেলেও এইখানে যে ক্ষেত্র প্রাবল্য সেটা E2 হবে, এখানে ক্ষেত্র হলো E2 আর এখানে E1। এটা কেন আলাদা হবে, এর থেকে দূরত্ব আলাদা, তাহলে ক্ষেত্র প্রাবল্য যেটা হবে এর থেকে দূরত্ব আলাদা হয়, ক্ষেত্র প্রাবল্য এই পয়েন্টটা আলাদা হবে। তাহলে এই পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য কত হবে, E1টা কত হবে 1/4πε0, এসআই পদ্ধতিতে করছি, q/r1² হবে। আর এই পয়েন্টে কি হবে, E2টা কত হবে 1/4πε0 q/r2²। কিউটা তো সেম থাকবে কিন্তু দূরত্বটা আলাদা, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে যে ফাইটা সেটা কত হবে, সেটা কিন্তু একটা মাইনাস হবে, কারণ কি, ওই যে আমরা দেখলাম এইখানে কিন্তু এই ক্ষেত্র প্রাবল্যটা ভিতরের দিকে ঢুকছে, তাহলে ভিতরের দিকে ঢুকলে কি হয়, মাইনাস হয়, ভিতরের দিকে ঢুকলে মাইনাস হয়। তাহলে মাইনাস E1 DS1 cos θ1 ধরলাম, আর প্লাস এক্ষেত্রে তো বহির্মুখী, ইটা বহির্মুখী, তাহলে এক্ষেত্রে কি হবে E2 DS2 cos θ2, এটা প্লাস হবে কিন্তু এটা মাইনাস, যেহেতু এখানে ঢুকছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা, তড়িৎ বলরেখাটা ঢুকছে আর এখানে বেরোচ্ছে, তাহলে এটা মাইনাস এটা প্লাস, ঠিক আছে। তাহলে আমি এখানে এই মান দুটো বসিয়ে দেবো, তাহলে এখান দিয়ে কী পাবো 1/4πε0 q/r1² DS1 cos θ1 প্লাস এটা কি 1/4πε0 q/r2², তাই না, q/r2² DS2 cos θ2, এটা হবে। আচ্ছা, এবার কি হবে, আমি এখান থেকে q/4πε0টা কমন নিলাম, তাহলে পড়ে থাকবে DS1 cos θ1/r1² প্লাস এখান থেকেও q/4πε0 কমন নিলাম, তাহলে এটা কি হবে DS2 cos θ2/r2²। তাহলে এখানে কি হলো, এই যে DS cos θ/r², সেটা কি হয়, সেটা হয় হচ্ছে ঘনকোণ, তাই তো। তাহলে এইটা কি হবে 4πε0, এইটা কি হবে DS1 সারফেসটা এই পয়েন্টে যে ঘনকোণ তৈরি করেছে, তাই তো, সেটা হবে ডি ওমেগা লিখলাম। তাহলে এইটা কত হবে q/4πε0 DS2 এই পয়েন্টে যে ঘনকোণটা তৈরি করেছে সেটাও কিন্তু ডি ওমেগাই হবে। কেন, DS1 ঘনকোণ এইটা তৈরি করেছে, আবার এইটাও যদি আমি দেখি DS2 যেটা, সেটাও তো এই পরিমাণ ঘনকোণই তৈরি করেছে, তাই না। এই সারফেসটা আমি দেখছি এই পয়েন্টে এই পরিমাণ ঘনকোণ তৈরি করেছে, আর এই সারফেসটাও তো আমি এইভাবেই তো যোগ করে দিয়েছি, তাই না, এইভাবেই তো যোগ করেছি। তাহলে এই সারফেসটাও তো একই কোণ তৈরি করলো, এই সারফেসটাও একই কোণ তৈরি করলো, তাহলে দুটোর ঘনকোণ কিন্তু সেম, দুটোই ডি ওমেগা দুটোই হচ্ছে ডি ওমেগা, তাই তো, দুটোই ডি ওমেগা। তাহলে কি হবে, এই দুটো সেম জিনিস, তাহলে জিরো হয়ে যাবে, তার মানে কি, এই যে তলটা তার বাইরে যদি আধানটা থাকে তাহলে
এই যে তল দিয়ে যে মোট তড়িৎ ফ্লাক্সটা যাচ্ছে সেটা কিন্তু জিরো হবে। সেটা আমরা গাউসের থেকেও আমরা বলতে পারি। কি করে বলতে পারি? এই আধানটা যদি বাইরে থাকে তাহলে কি এর মধ্যে আধান কত আছে? জিরো আছে। এর মধ্যে আধান জিরো আছে, তাহলে ফ্লাক্স কি হয়? আধান বাই এপসিলন জিরো। আধান তো জিরো, এটা তো এর বাইরে আছে, এটা তো এর ভিতরে তো নেই, তাহলে এটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সেটা আমরা প্রমাণ করেও কিন্তু দেখতে পারলাম। তাহলে এই ভিডিওতে এই অবধি আমরা গাউসের উপপাদ্য দেখলাম, উপপাদ্যের প্রমাণ দেখলাম, ক্ষেত্র ভেক্টর, তড়িৎ ফ্লাক্স, এই জিনিসগুলো দেখলাম। আর এই গাউসি উপপাদ্যের উপর ভিত্তি করে অনেক ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, অনেক আছে এরকম ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো তার কিছু ভিডিও আমি অবশ্যই আপলোড করব, তো ওই ভিডিওগুলো প্লিজ তোমরা দেখে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।